তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে আপনাদের ভিতর যাদের ইংলিশে প্রবলেম রয়েছে এবং এবং আমি এটা কিন্তু সবার জন্য না, আমি আপনাদের বলছি আমি প্রচুর পরিমাণ ভিডিও আপনাদের ইউটিউবে আপলোড করে দিব, যে ভিডিওগুলো আপনাদেরকে খুব পরিমাণে হেল্প করতে পারবে। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে একজন মানুষ যে অভিজ্ঞ এক্সপার্ট যারা রয়েছেন তাদের কাছ থেকে আপনি যদি একটা বিষয় শিখে নেন, বিশেষ করে এই জিনিসটা হচ্ছে যারা রিটেন পরীক্ষা ভালো করছেন বা রিটেন পরীক্ষায় ভালো করার জন্য খুব কনফিডেন্ট তাদের জন্য, ঠিক আছে? অর্থাৎ আপনার ইংলিশের কিছু কম্পিটেন্সি কম রয়েছে, আপনি ইংলিশ কম পারেন, হ্যাঁ, এটা প্রিলিতেও হেল্প করবে, রিটেনেও হেল্প করবে এবং আপনার যে ভাইভার রয়েছে সেই জায়গায় আপনাকে হেল্প করবে, অথবা আপনার যে গ্রামাটিক্যাল যে প্রবলেমগুলো রয়েছে এইগুলোতেও আপনাকে একটু হেল্প করবে। তো এটা আপনাকে, আমি একটা জিনিস যেটা বলতে পারি যেটা আপনার ইমপ্রুভমেন্ট হবে, আমি প্রথমেই আপনাকে রেকমেন্ড করছি যে আমার কোর্স করার প্রয়োজন নেই, আপনি আমার ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিওগুলোর থেকে চেষ্টা করবেন যতটুকু সম্ভব শিখে নেওয়ার, হ্যাঁ। এবং আমি চেষ্টা করব, যেহেতু আমি অনেক দূর থেকে আমি আপনাদের হেল্প করতে পারছি, তো আশা করি যে এইভাবে আমি আপনাদের সবচেয়ে বেশি উপকার করতে পারবো। তবে যারা একদম ডেসপারেট, যাদের খুবই বড় সমস্যা রয়েছে, যারা ইংলিশ নিয়ে খুবই চিন্তিত, এবং আমি জানি আপনাদের ভিতর অনেকেই লাইফে অনেক উপরে উঠতে পারবেন যদি শুধুমাত্র ইংলিশের এই যে প্রবলেমটা আপনাদের রয়েছে, অনেকের মুখে জড়তা রয়েছে, ফ্লুয়েন্সি আসে না, হ্যাঁ, ইউ ক্যান নট এক্সপ্রেস ইউর সেলফ প্রপারলি, হ্যাঁ, এই ধরনের যে প্রবলেম যাদের রয়েছে আপনাদেরকে জন্য এই কোর্সটা আমি ডিজাইন করছি। এবং এই কোর্সটা আমি বিশেষ করে তাদের জন্য আমি করব যারা ডেডিকেটেড রয়েছেন, হ্যাঁ। আর অবভিয়াসলি আপনারা আগে আমার ভিডিওগুলো দেখবেন, পরে যদি ভালো লাগে তাহলে আপনার কোর্সটা আপনারা করে নেবেন। তবে আমি একটা জিনিস বলতে পারি যেটা যে আপনার অবভিয়াস ইমপ্রুভমেন্ট হবে, হ্যাঁ। এবং এই ইমপ্রুভমেন্টটা হয়তো আপনি এখন টের পাচ্ছেন না, আপনার যখন ভাইবা হবে বা অন্য কোনো একটা জায়গা হবে সেই জায়গায় গিয়ে আপনি দেখতে পারবেন যে না, এটার অনেক গুরুত্ব রয়েছে এবং বিশেষ করে আপনার পরবর্তী লাইফে এটার অনেক বেশি ইম্পর্টেন্স আপনি বুঝতে পারবেন। আমি এই জায়গায় যথেষ্ট পরিমাণ বই এবং যথেষ্ট পরিমাণ ইনফরমেশন যেগুলোর মাধ্যমে আমি আমার নিজের স্কিল ইমপ্রুভ করেছি, আমি জানি আপনাদের ভিতর অনেকের পক্ষেই এগুলো করা একদম সহজ নয়, অত্যন্ত ডিফিকাল্ট। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা রয়েছেন, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের রয়েছেন, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের রয়েছেন, আপনারা ইংলিশে অনেক কিছু করে এসেছেন, কিন্তু যখন ইংলিশে কোনো একটা বিষয়কে এক্সপ্রেস করতে হয়, প্রকাশ করতে হয়, সে সময় গিয়ে আপনাদের অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় এবং আপনারা দেখা যাচ্ছে যে হয়তো লাইফে একটা জায়গায় গিয়েছেন, সেই জায়গা থেকেও উপরে উঠতে পারছেন না, অনেক ধরনের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। তো এটা আমি প্রাইমারিলি চেষ্টা করব আমি আমার ইউটিউবের ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের হেল্প করার। পরবর্তীতে যদি আপনারা মনে করেন যে না আপনাদের আরও বেশি হেল্প দরকার, সে সময় আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থসমূহ। আজকে আমরা ৭১-এর ডায়েরি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে বিসিএস সহ বাংলাদেশের যাবতীয় পরীক্ষায়, সেটা যে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট ইনস্টিটিউশন হোক না কেন, এই জায়গায় মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন হবেই হবে, হ্যাঁ। এবং মুক্তিযুদ্ধের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা যারা এই মুক্তিযুদ্ধের বিষয় সম্পর্কে জানেন না বা পর্যাপ্ত জ্ঞান রাখেন না, তাদের জন্য এটা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে যে আপনারা ভালো জব পাবেন বা আপনার ভাইবা বোর্ডে গিয়ে আপনি এম্বারাসমেন্টের শিকার হবেন না, হ্যাঁ, ওই জায়গায় আপনাকে তারা অপমান করবে না, এরকম হতেই পারে না, ঠিক আছে। এবং যারা আমার খুবই পরিচিত একজন বড় ভাই, তিনি ভাইবা দিয়েছেন বিসিএস, ওনাকে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এমন কিছু প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নগুলো সচরাচর কাউকে করা হয় না, হ্যাঁ। তো এটা থেকে একটা জিনিস যেটা বোঝা যায় যে আপনাদের ইন ডেপথ নলেজ লাগবে মুক্তিযুদ্ধ বিষয়ক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। এই জায়গায় অনেকগুলো ব্যাপার রয়েছে, আমি বলি মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশের একজন বিখ্যাত সাহিত্যিক, ওনার নাম হচ্ছে কি, হুমায়ুন আহমেদ। ওনার মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বিষয়গুলো নিয়ে বেশ কয়েকটা গ্রন্থ রয়েছে, বই রয়েছে, হ্যাঁ। আপনারা জানেন দেয়াল নামে একটি উপন্যাস রয়েছে, জ্যোৎস্না এবং জননীর গল্প রয়েছে হুমায়ুন আহমেদের, হ্যাঁ। এবং শুধু তাই না, ওনার বেশ কয়েকটা উপন্যাস নিয়ে চলচ্চিত্রায়নও হয়েছে। আপনারা জানেন যে আমাদের দেশের বিখ্যাত একজন লেখিকা, ওনার নাম হচ্ছে সেলিনা হোসেন, ওনার একটি উপন্যাস হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড। এবং এই ধরনের যত বিষয় রয়েছে এখান থেকেও প্রচুর পরিমাণ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এবং এই জিনিসগুলো সম্পর্কে জানার এবং বোঝার সবচেয়ে শর্টকাট উপায় কি জানেন? আমি আপনাদেরকে একদম শর্টকাট উপায় বলে দিচ্ছি। আপনি এই গ্রন্থগুলোকে পড়বেন। এই যে ধরেন ৭১-এর ডায়েরি, এই গ্রন্থটি, এটা আমি এই যে বাংলা একাডেমি থেকে সুফিয়া কামালের রচনা সংগ্রহ, এখান থেকে পেয়েছি। এই জিনিসটা আমি পড়ে নিয়েছি। এই জায়গায় অত্যন্ত সুন্দরভাবে সেই সময়কার মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো রয়েছে
সেই প্রত্যেক দিনের বর্ণনা তিনি দিয়েছেন এবং এই ধরনের তথ্যগুলো এই জায়গায় রয়েছে। এই তথ্যগুলোকে আমি কিছু কিছু দাগিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই তথ্যগুলোকে আপনাদের নিজেদের প্রয়োজনে যাতে আপনারা ব্যবহার করতে পারেন সেভাবে আপনাদেরকে গুছিয়ে নিতে হবে। হ্যাঁ, আর এই যে দেখুন এপ্রিল মাসের বর্ণনা রয়েছে এই জায়গায়। ঠিক আছে, তারপরে হচ্ছে তার পরবর্তী যে মে মাসের বর্ণনা রয়েছে এবং এই জায়গার সাথে আপনারা জানেন যে সেই সময় 1971 সালে ঢাকায় কিন্তু অনেকগুলো গেরিলা অপারেশন হয়েছিল এবং আপনারা জানেন যে শহীদ জননী জাহানারা ইমামের 71-এর দিনগুলি গ্রন্থেও আপনারা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেতে পারবেন এবং এই বইগুলো যে কোনো মানুষ, যারা আপনারা বাংলাদেশের মানুষ রয়েছেন, বাংলাদেশে বসবাস করছেন, আপনাদের সবাই এই বইগুলো পড়া উচিত এবং এগুলো আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনসাইট আইডিয়া দিবে। হ্যাঁ, তো আমরা আজকে এই 71-এর ডায়েরি নিয়ে দু একটা আলোচনা করব, কিন্তু মোস্টলি আমাদের আলোচনা হবে এই মুক্তিযুদ্ধের বিষয়গুলো নিয়ে। মুক্তিযুদ্ধের বিষয়গুলো কিভাবে প্রাসঙ্গিক আমি আপনাদেরকে বলছি। দেখুন, আপনি যে বাংলাদেশে আজকে বসবাস করছেন, এই বাংলাদেশটার জন্ম কিভাবে হলো এবং এই দেশটা আমরা কিভাবে পেয়েছি। আমরা কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই দেশটি পেয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন 1971 সালের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে অন্তত 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল এবং কত পরিমাণ মানুষ যে মারা গিয়েছিল, কত পরিমাণ মানুষ যে আহত হয়েছিল, সেটার পরিসংখ্যান দেখে আপনি যদি ক্ষতির হিসাব করেন তাহলে আমি বলবো যে আমার মনে হয় 3 থেকে 4 কোটি মানুষের হয়তো ক্ষতি হয়েছিল, আহত হয়েছিল এবং আহত এবং নিহত এবং একদম প্রত্যক্ষভাবে যাদের জীবন চিরদিনের জন্য বদলে গিয়েছিল, এই ধরনের মানুষের সংখ্যা হয়তো হবে 1 কোটি। হ্যাঁ, 7 কোটির মানুষের সেই সময়কার দেশে 1 কোটি মানুষ এই যুদ্ধের দ্বারা অত্যন্ত ভয়ানকভাবে প্রভাবিত হয়েছিল। আপনারা জানেন যে কোটিখানেক মানুষ কিন্তু এই আমাদের দেশ ছেড়ে, ঠিক আছে, এবং আমাদের দেশ ছেড়ে বাইরে চলে গিয়েছিল এবং এই যে একটি পরিস্থিতি, এই সময় সবচেয়ে বেশি যারা কষ্টে পড়েছিলেন তারা হচ্ছে যে এই দেশের সাধারণ মানুষ। বুঝতে পেরেছেন? সাধারণ মানুষ বলতে যে সকল মানুষরা পলিটিক্স বোঝেন না, হ্যাঁ, রাজনীতির সাথে খুব একটা জড়িত না, তারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বুদ্ধিজীবীদের যে হত্যাকাণ্ড, সেটার সাথেও কিন্তু এটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার রয়েছে। আপনারা জানেন মুক্তিযুদ্ধের সময়কার একটা গুরুত্বপূর্ণ যে সময় রয়েছে সেটা হচ্ছে এই যে মার্চ মাসটা। হ্যাঁ, তো মার্চ মাসটা আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে যে এই যে 26 মার্চ, 25 মার্চ, 26 মার্চ, 27 মার্চ, এই সময়ে হঠাৎ করে এই যে মেশিন গানের শব্দ, এই যে দেখুন 26 মার্চ শুক্রবার যে মেশিন গানের শব্দ, ঠিক আছে, এবং এই যে বিভিন্ন মানুষের চিৎকার আর্তনাদ এগুলো শোনা যাচ্ছে, এগুলো সম্পর্কেও আমাদের কবি সুফিয়া কামাল, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, ঠিক আছে, উনি অনেক গুরুত্বপূর্ণ জবানবন্দি কিন্তু রেখে গিয়েছেন এবং উনি একজন অসাধারণ কবি লেখিকা ছিলেন এবং ওনার এই বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে 71-এর ডায়েরি। এবং আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা 71-এর ডায়েরি লিখেছেন কিন্তু সুফিয়া কামাল, কিন্তু 71-এর দিনগুলি নামে যে একটি গ্রন্থ রয়েছে সেটাও কিন্তু 71 সালেরই ডায়েরি, কিন্তু সেটা লিখেছেন কে? জাহানারা ইমাম। এবং জাহানারা ইমামকে কিন্তু কি বলা হয় বলুন তো? জাহানারা ইমামকে কিন্তু বলা হয় শহীদ জননী। কেন বলুন তো? কারণ তার সন্তান শহীদ রুমি বীর বিক্রম, তিনি সেই সময় এই ঢাকা শহরে যে গেরিলা তৎপরতা চলেছিল সেই সময় সেই জায়গায় গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে এই যে আমাদের যে মুক্তিযুদ্ধ, সেই জায়গায় খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং তিনি কিন্তু তার বন্ধুদেরকে এবং তার পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্য, তার বাবাকে এবং তার ভাইকে বাঁচানোর জন্য একরকমভাবে নিজে অন্যদের দোষও নিজের ঘাড়ে নিয়ে তিনি কিন্তু নিশ্চিত মৃত্যুর পথে ঢলে পড়েছিলেন। তাকে বীর বিক্রম উপাধি দেওয়া হয়েছে। অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। সেই সময়ে আমেরিকায় পড়াশোনার সুযোগ পেয়েছিলেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, ঠিক আছে, এবং শুধু তাই না, তিনি বুয়েটের, বর্তমানে যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েটের যে বুয়েট নামে যে অত্যন্ত প্রেস্টিজিয়াস একটি আমাদের বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই জায়গায়ও কিন্তু তিনি পড়ার সুযোগ পেয়েছিলেন, ঠিক আছে। তো এই ধরনের একজন মেধাবী মানুষ দেশের জন্য তার সব কিছু ত্যাগ করে দিয়েছেন। আমি এই কিছুদিন আগে তার সেই যে বাড়িটি যেটা রয়েছে সেখানে গিয়েছিলাম। সেই বাড়িতে গিয়ে আমি দেখলাম যে তার বাড়িটিকে সেভাবে সংরক্ষণ করা হয়নি, যদিও একটি জাদুঘর রয়েছে সেখানে, কিন্তু একরকমভাবে আমি দেখলাম যে তাদের পরিবারটা ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই যে দুজন মানুষের মৃত্যু, তার বাবাও কিন্তু এই 1971 সালে মারা যান। অনেকটা তার
ছেলেকে হারানোর ফলে এবং সেই সময়কার যে মুক্তিযুদ্ধের সময়কার যে অত্যন্ত ভয়ানক পরিস্থিতি, যেটা হয়তো আমি আপনি অনুমান করতে পারবো না, আমরা হয়তো পড়ে কিছুটা ধারণা পেতে পারি। প্রচুর মানুষকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছিল, পাকিস্তানিরা হত্যা করছিল এবং অত্যন্ত ভয়ানক পরিস্থিতি, যে কোনো সময় যে কোনো মানুষ মারা যেতে পারতো। এবং অধিকাংশ সময় দেখা গিয়েছে যারা সেই সময় মারা গিয়েছেন 1971 সালে, অধিকাংশ মানুষই নিরীহ ছিলেন, নিরপরাধ ছিলেন, তাদের তেমন কোনো অপরাধী ছিল না যারা সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করেছিলেন। তো আমরা এই গ্রন্থগুলো থেকে, এই যে 71 সাল সম্পর্কিত যে গ্রন্থগুলো রয়েছে, যে বইগুলো রয়েছে, এগুলো থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আইডিয়া জেনারেট করতে পারি এবং সেই সময় সম্পর্কে অত্যন্ত ভালো কিছু আইডিয়া আমরা কিন্তু অর্জন করতে পারি। হ্যাঁ, তো এইগুলো আমাদেরকে বেস্ট ওয়ে হচ্ছে আমরা যদি খুব সুন্দরভাবে এই জিনিসগুলোকে একটু স্টাডি করি। হ্যাঁ, তো আপনাদেরকে এখন মুক্তিযুদ্ধ বিষয়ক অন্যান্য যে প্রশ্নগুলো এই পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে মুক্তিযুদ্ধের সময়কার বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ভিতরে আপনারা জানেন যে 1971 সাল এর বেশ কয়েকটা তারিখ খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে মার্চ মাস খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মার্চ মাসটা সম্পর্কে খুব ভালোভাবে জানাবেন। আপনারা জানেন যে মার্চ মাসের 2 তারিখে প্রথম পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং এরপর সম্ভবত 3 তারিখে বাজনা সহকারে এই পতাকাটি উত্তোলন করা হয় 3 মার্চ। 7 মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে, তৎকালীন যেটা রেসকোর্স ময়দান, বর্তমানে যে জায়গাটার নাম সোহরাওয়ার্দী উদ্যান, সেই জায়গায় ভাষণ প্রদান করেন এবং সেই জায়গায় তিনি কিন্তু বলে দেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ভাষণ থেকেও সেই জায়গায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই ভাষণটিকে কিন্তু আমাদের যে সংবিধান রয়েছে সেই জায়গার তফসিলে স্থান দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা কয় নাম্বার অনুচ্ছেদে স্থান দেওয়া সেগুলো আপনারা একটু দেখে নেবেন। আর এই 7 মার্চের পরের ঘটনাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন যে বৈঠক হওয়া শুরু হয় এবং এই বৈঠকের পাশাপাশি সবচেয়ে অস্বাভাবিক যে বিষয়টা হয়, এবং এটা বাংলাদেশের অনেক মুক্তিযোদ্ধারা টের পেয়ে গিয়েছিল, যেটা যে পাকিস্তানিরা কিন্তু প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র, অত্যন্ত উন্নত মানের অস্ত্রশস্ত্র, যেগুলো দিয়ে নিমিষেই একটি জনপদকে শেষ করে দেওয়া যায়, সেই অস্ত্রশস্ত্রগুলোকে কিন্তু তারা ভেড়াতে থাকে। বুঝতে পেরেছেন? এবং তারপর তারা কিন্তু 26শে মার্চে হঠাৎ করে এই ব্যাপারটা এখানকার খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যে এই যে 26 মার্চের যে ঘটনাটা, এই হঠাৎ করে মধ্যরাতে যে তারা আক্রমণটা করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, যে জায়গা থেকে এই মুক্তিযুদ্ধের যে মূল আন্দোলন সেটা একটা কেন্দ্রবিন্দু ছিল, তো সেই জায়গায় তারা আক্রমণ করে এবং প্রচুর পরিমাণ নিরীহ মানুষ কিন্তু এই জায়গায় নিহত হয়। অবশ্যই যারা কিছু আন্দোলনকারী যারা ছিলেন তারা তো নিহত হয়ই, প্রচুর পরিমাণ মানুষও এই জায়গায়, সাধারণ মানুষও নিহত হয়। ঠিক আছে, তো এই 26শে মার্চের যে 25 মার্চ দিবাগত রাত, যেটাকে 26 মার্চ প্রথম প্রহরে যে এই যে হত্যাযজ্ঞ চালানো হয়, এটার 4টা টার্গেট ছিল। আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ছিল, আপনারা জানেন যে রাজারবাগ পুলিশ লাইন নামে যে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা সেই জায়গা ছিল, আর অপর একটি জায়গা সম্ভবত ছিল হচ্ছে ইপিআর বা পিলখানার যে ব্যাপারটা রয়েছে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের ঢাকা শহরকার একটা খুব গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে এই ইপিআর, বা সেটা সে সময় ছিল ইস্ট পাকিস্তান রাইফেল, ইপিআর নামে পরিচিত ছিল, এখন বর্তমানে যেটাকে বলা হয় কি বর্ডার গার্ড বাংলাদেশ। হ্যাঁ, তো সেই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হয়েছিল, আমি আপনাদেরকে বলতে পারি যে এই অতর্কিত আক্রমণে কিন্তু বাংলাদেশের একটা বড় ধরনের ক্ষতি হয়ে গিয়েছিল এবং অনেকেই, বিশেষ করে মুক্তিযোদ্ধারা, এটা কিন্তু অনেকাংশেই এদিক থেকে একটা বড় ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয়, যার ফলে আপনারা জানেন যে আমাদের দেশের একজন বিখ্যাত নেতা শেখ মুজিবুর রহমানকে আপনারা জানেন সেই রাতেই গ্রেপ্তার করা হয়। ঠিক আছে, অপারেশন বিগ বার্ড বা এই ধরনের একটা অপারেশনের মাধ্যমে তাকে কিন্তু গ্রেপ্তার করে নেওয়া হয় এবং তারপরে 10 এপ্রিল এই যে তাজউদ্দিন আহমেদের মতো মানুষরা, যারা দেশের জন্য অনেক কাজ করেছেন, যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু অত্যন্ত কঠোর প্রচেষ্টার মাধ্যমে তিনি এবং সৈয়দ নজরুল ইসলাম এরা মিলে 10 এপ্রিল পরবর্তী মাসে, মার্চ মাসের পরবর্তী মাস এপ্রিল মাসের 10 তারিখে তারা
সরকার গঠন করেন এবং সেই সরকারটি শপথ গ্রহণ করে কিন্তু 17ই এপ্রিল। এবং এই জায়গায় আপনার যে একটা খুব প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সরকার এই যে মুজিবনগর সরকার যেটি গঠিত হয়, এটা গঠিত হয়েছিল কিন্তু মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়, বর্তমানে যে জায়গাটি কী নামে পরিচিত, মুজিবনগর নামে পরিচিত। ঠিক তেমনিভাবে এই জায়গায় একটা প্রশ্ন যেটা খুবই এসে থাকে সেটা হচ্ছে এই সরকারটি গঠিত হয় কবে এবং এই সরকারটি শপথ গ্রহণ করে কবে। এটা কিন্তু আপনারা প্রচুর, এবং আমি মনে করি যে আগামী 10 বছর 15 বছর পরে এই প্রশ্নটা আসবে অনেক জায়গায়, কারণ এটা অনেকেই কনফিউজ হবে। 10 তারিখে কিন্তু সরকারটি গঠিত হয় এবং এই 10 তারিখেই কিন্তু দেশকে এই সেক্টর ওয়াইজ ভাগ করা হয়, 64টি সাব সেক্টরে ভাগ করা হয় এবং আমাদের দেশকে কিন্তু 11টি সেক্টরে, মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টরে ভাগ করে এই মুক্তিযুদ্ধটি পরিচালনা করা হয়। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই মুক্তিযুদ্ধের কয় নাম্বার সেক্টরে ঢাকা ছিল, এটা হচ্ছে কিন্তু 2 নাম্বার সেক্টরে, এবং এটার নেতৃত্বে ছিলেন কে, খালেদ মোশাররফ এবং হচ্ছে এটিএম হায়দার। হ্যাঁ, তো এই দুজনের নামও আপনার মনে রাখতে হবে যে কোন জায়গায় কে নেতৃত্ব দিচ্ছে, কোন সেক্টরের কে কমান্ডার ছিল। তো সেই সময়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ঘটে যে এই 10 এপ্রিলের সরকারটা গঠিত হয় এবং 17 এপ্রিল সেটা কিন্তু শপথ গ্রহণ করে। এরপর এই মুক্তিযুদ্ধটা পুরোদমে শুরু হয়ে যায়, ঠিক আছে। এবং মুক্তিযুদ্ধ এটা অত্যন্ত, আপনারা জানেন যে বাংলাদেশ একটি দরিদ্র দেশ, এখনও আমাদের দেশে কিন্তু প্রচুর দারিদ্র রয়েছে। আমরা যারা এই দেশের মানুষ রয়েছি আমাদেরকে কিন্তু অনেক ধরনের প্রতিকূলতার ভিতর দিয়ে, প্রতিকূল জীবনে আমাদের প্রত্যেকটা বিষয়ে প্রতিকূলতা রয়েছে, এখনও কিন্তু আমরা অর্থনৈতিকভাবে ওরকম সচ্ছল নই, ঠিক আছে না। আমার কথাই চিন্তা করে দেখেন, ধরুন আমি আপনাদেরকে এই যে বইগুলোর সংগ্রহ করার মাধ্যমে আমি বেশ কয়েকটা বই কেনার চেষ্টা করেছি, কিন্তু আমার কাছে সেই বইগুলো কেনার অর্থ নেই। হ্যাঁ, তো এই ধরনের প্রতিকূলতা আমাদেরকে আগেও সম্মুখীন হয়েছে। সেই সময় দেখুন এই অস্ত্র কে দেবে, বাংলাদেশের এই মানুষরা যে স্বাধীনতা অর্জন করবে তাদেরকে অস্ত্রটা দেবে কে, এই ধরনের কিন্তু কেউ ছিল না, বুঝতে পেরেছেন। তো এই জন্য অস্ত্র দেওয়ার জন্য আমাদেরকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের উপরে নির্ভর করতে হয়েছে, এবং কিছু কিছু দেশ আপনারা জানেন সোভিয়েত ইউনিয়ন আমাদের পাশে দাঁড়িয়েছিল, ঠিক আছে। এবং অত্যন্ত কষ্ট করে এই যে আমাদের দেশটাকে যে স্বাধীন করার জন্য যে সংগ্রামটা পরিচালিত হয়েছিল, এটা এই দেশের সাধারণ মানুষরাই করেছেন। আপনাদের ভিতর অনেকেই আমি জানি যারা বিসিএসের জন্য পড়ছেন, আপনারা সিভিল সার্ভিসে জয়েন করবেন, এই দেশের জন্য আপনাদেরকে অনেক কিছু করা প্রয়োজন। বিশেষ করে এই দেশের অর্থনৈতিক অবস্থা আপনারা নিশ্চয়ই জানেন একটা কথা, যেটা যে বাংলাদেশ কিন্তু আপনারা যদি ইতিহাস পড়ে দেখেন, এই যে যখন মুঘল আমল ছিল এবং এর আগে যে সময়টা ছিল, সেই সময় কিন্তু বাংলাদেশে অত্যন্ত উন্নত একটি জায়গায় পরিণত হয়েছিল এবং ব্রিটিশরা এই দেশ থেকে মনে হয় প্রায় $5 ট্রিলিয়ন, ব্রিটিশ বলতে ব্রিটিশরা কিনা, কিন্তু এটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে আমার মনে হয় প্রায় $2 ট্রিলিয়ন এই দেশ থেকে চলে যায়। এবং এই দেশের হিন্দু মুসলমানরা এই ব্রিটিশদের কারণে 1770 সালে 1/3 মানুষ, মানে প্রায় 1.5 কোটি মানুষের মতো এই বাংলায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষরা সে সময় নিহত হয়, বুঝতে পেরেছেন। এবং এটা করেছিল কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন। ব্রিটিশরা তাদেরকে সহায়তা করেছিল, কিন্তু ব্রিটিশরা একা কিন্তু এই কাজটা করেনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপনারা জানেন যে ব্রিটেন থেকে আগত একটি বাণিজ্য দল ছিল এবং তারা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল গ্রুপ ছিল। কেন বলুন তো? কারণ ব্রিটেনের ধনী মানুষরা তাদেরকে ফাইন্যান্স করেছিল এখানে এসে তাদের বিজনেস এস্টাবলিশ করার জন্য। তো এটা অনেক অতীত ইতিহাসে আমরা চলে যাচ্ছি, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি যদিও, কিন্তু এই বিষয়গুলো প্রাসঙ্গিক, বুঝতে পেরেছেন। তো এই যে $5 ট্রিলিয়ন সেই সময়কার, এখন বর্তমানে হয়তো আরও বেশি হবে, 20 ট্রিলিয়ন 40 ট্রিলিয়ন ডলারের মতো, এই সম্পদটা চলে যাওয়ার কারণেই কিন্তু আমাদের আপনার দারিদ্র রয়েছে এবং আমাদের এই দারিদ্র্যের বিরুদ্ধে কাজ করতে হবে। দারিদ্র, অনেক ধরনের দারিদ্র রয়েছে। আপনি যদি মনে করেন যে আমাদের দেশের যে সাধারণ মানুষ তাদের জীবনযাত্রার মান যদি উন্নত হয়, এখন জীবনযাত্রার মান বলতেও কিন্তু এই জায়গায় আপনারা জানেন যে পশ্চিমা বিশ্ব অনেক ধরনের ষড়যন্ত্র এখনও তারা করছে, হ্যাঁ, এবং এটাও আপনাদের বুঝতে হবে। যেমন ধরুন এই যে সমস্ত চিকিৎসার মাধ্যমে যে টিকার ব্যবস্থার আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে বায়োসিকিউরিটি নিয়ে একটা ইস্যু হচ্ছে, যে জৈব নিরাপত্তা নামে একটা ব্যাপার নিয়ে ভীষণ কাজ করা হচ্ছে, ঠিক আছে। প্রকৃতপক্ষে এই জীবাণুগুলো যারা তৈরি করছে এবং জীবাণুগুলোর যারা চিকিৎসা তৈরি করার কথা প্রচার করছে তারা একই মানুষ, এবং তারা, আমি অনেকগুলো রিসার্চের মাধ্যমে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে তারা এই
গণহারে এই ধরনের এই টিকা প্রয়োগ করে তারা বিশ্বের সমগ্র মানুষকে পদানত করতে চায় আসলে, ঠিক আছে। এবং এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে এটা কিন্তু সম্ভব, ঠিক আছে। আপনারা জানেন ন্যানো টেকনোলজি মাধ্যমে অস্বাভাবিক কিছু কাজ করা সম্ভব। আমি সেখানে বলছি না, আমি মনে করি যেটা যে আপনাদের নিজেদের নিরাপত্তা নিয়ে সচেতন হওয়া উচিত, রোগ জীবাণু সম্পর্কে সচেতন হওয়া উচিত এবং নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব উচিত। আর তাদের মূল উদ্দেশ্যটা আমি আপনাদেরকে বেশ কয়েকটা উৎস থেকে আমি যেটা জানতে পেরেছি, আমি 100% নিশ্চয়তা সহকারে এই তথ্য বলছি না, বাট এটা খুবই হাই প্রবাবিলিটি। যদি আপনারা দেখেন যে দেশের প্রত্যেকটা মানুষকে কেউ জোর করে বা যেভাবেই হোক এই টিকা নামের একটা ব্যবস্থা যেটা রয়েছে এটার কথা বলছে, এটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করার জন্য। আপনারা জানেন যে বিষাক্ত পদার্থ পারদের থাইমারেসল, পারদের জাত পদার্থ থাইমারেসল এবং এই ধরনের প্রসেসগুলো আসলেই কাজ করে কিনা এটা নিয়েও অনেক গুরুত্বপূর্ণ সন্দেহ রয়েছে। অনেক শিশু রয়েছে, আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন প্রচুর পরিমাণ অনেক শিশু এই টিকা নেওয়ার পরে কিন্তু তারা মারা গিয়েছে। তো আপনাদেরকে সচেতন হতে হবে, হ্যাঁ। আর আমার যেটা মনে হয় যে এখানে অনেক বড়, আপনারা নিশ্চয়ই জানেন যে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র চলছে এবং আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে সচেতন হতে হবে, শিক্ষিত হতে হবে। আমাদের দেশের ওইরকমভাবে ওইরকম ন্যায়পরায়ণ ওইরকম পাওয়ারফুল কোনো যে মানুষজন যারা এই কাজগুলো করবেন তাদেরকেও কিন্তু আমরা খুব একটা বেশি পাচ্ছি না সহায়তা, ঠিক আছে। তো আপনাদেরকে একটা জিনিস যেটা আমি বলতে চাই যে আপনাদেরকে নিজেদের সতর্কতা নিজেদের করতে হবে। তো আমরা কাউকেই আসলে বিশ্বাস করতে পারি না, বিশেষ করে এই ধরনের মেজারগুলোতে। আপনার রক্তনালিকার ভিতর কেউ একজন একটা জিনিস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, এবং সেটার জন্য অ্যাডভার্টাইজ করা হচ্ছে, ঠিক আছে। মৃত্যুহার আমাদের দেশে কিন্তু নেই বললেই চলে। সো এটা বড় ধরনের ষড়যন্ত্রও হতে পারে এবং এই জন্য আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে যে এরা কি করছে। এবং আমি আপনাদেরকে বলতে পারি যে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষদের, সবচেয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ মানুষদেরকে আপনারা কখনোই বিশ্বাস করবেন না, এটা আপনাদের জন্য ভালো হবে না, ঠিক আছে। বরং আপনারা তাদের যে বিভিন্ন যে অ্যাট্রিবিউটগুলো এগুলো মানুষজনের সাথে প্রকাশ করে তাদের ষড়যন্ত্রটা ফাঁস করুন। কারণ তারা কিন্তু আগেও ইতিহাস যেটা যার পুনরাবৃত্তি ঘটায়, এই যে ব্রিটিশরা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকরা যে আমাদের দেশের মানুষ মেরে গিয়েছে, তারা ভবিষ্যতেও মারার চেষ্টা করতে পারে, কিন্তু আমাদেরকেও আমাদের অতীত ইতিহাসে ফিরে যেতে হবে। আমরা যেরকমভাবে এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে ধনী মানুষ ছিলাম, সেই মানুষটাতে কিন্তু আমাদের পরিবর্তিত হতে হবে, আমাদের সচেতন হতে হবে তাদের ষড়যন্ত্র সম্পর্কে। আমরা তাদেরকে ঘৃণা করব না, তবে তাদেরকে আমরা বর্জন করব। তারা যদি আমাদের দেশের সরকারকে নিয়ন্ত্রণ করার বা আমাদের দেশের গুরুত্বপূর্ণ মানুষদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, আমরা সেই সকল মানুষকেও বর্জন করব, কারণ আমাদের নিজেদের ভালো নিজেদের বুঝতে হবে, ঠিক আছে। তো 71 সালে সবচেয়ে বেশি কষ্ট গিয়েছে এই দেশের সাধারণ মানুষের উপর দিয়ে। এবং আপনারা জানেন যে সুদীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতার পূর্ব লগ্নে 14ই ডিসেম্বরে বাংলাদেশের অত্যন্ত খুবই গুণবান কিছু বুদ্ধিজীবী যারা প্রগতিশীল ছিলেন এবং সেই সাথে যারা দেশের জন্য অনেক কিছু করতে পারতেন আসলে সাংস্কৃতিক দিক থেকে। আপনারা জানেন যে আমরা যে নবম দশম শ্রেণীর যে বইটি পড়ি, ব্যাকরণ বই, সেটার রচনাকারী যারা, তাদের ভিতরে কিন্তু অনেকেই এই নিহত হয়েছিলেন এই 14ই ডিসেম্বরে, বুঝতে পেরেছেন। এবং তারা অত্যন্ত মেধাবী ছিলেন, তারা আমাদের ভাষার জন্য অনেক কিছু করে গিয়েছেন। আমাদের এই ভাষাকেও আমাদের রক্ষা করতে হবে। আপনারা জানেন যে আমরা এখন ইংরেজির আগ্রাসনে, আমাদের ইংরেজি অবশ্যই শিখতে হবে, কিন্তু আমাদের নিজেদের ভাষা, নিজেদের সংস্কৃতি, নিজেদের যে জীবনযাপনের যে পদ্ধতি, আমাদের যে উৎসব, আমাদের যে ঈদ, আমাদের যে মেলা, আমাদের যে জীবন যাপনের যে পদ্ধতি, এগুলোকে আমাদের ধরে রাখতে হবে। এগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষ হয়ে থাকেন, আপনার নিজের সংস্কৃতির দিকে আপনি তাকিয়ে দেখেন, সেগুলো কিন্তু আগের মতো আর নেই। সেই যে আগের দিনের যে আপনার আত্মীয় বাড়ি, মামা বাড়ির যে ভালোবাসা আপনি পেতেন, এখন কি পাচ্ছেন? তো এটা একটা সাংস্কৃতিক আগ্রাসন, যে সামাজিক একটা পরিবর্তন, অর্থনৈতিক একটা পরিবর্তনের প্রচেষ্টা কিন্তু চলছে। তো এগুলো সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে। তো আমরা 71 সালের বিষয়গুলোতে চলে যাই। আমরা জানি 71-এর দিনগুলি সম্পর্কে আমরা স্টাডি করলাম, 71-এর ডায়েরি সম্পর্কে স্টাডি করলাম, এবং আমরা এখন বেশ কয়েকটা কাব্যগ্রন্থ নিয়ে একটু আলোচনা করব। কি কি কাব্যগ্রন্থ রয়েছে? কাব্যগ্রন্থের ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন যে শামসুর রহমানের বন্দি শিবির থেকে নামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা রয়েছে, ঠিক আছে। এবং আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে যখন উদ্যত সঙ্গীন। এগুলো কিন্তু সবই মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ, এবং মুক্তিযুদ্ধ বিষয়ক
বেশ কিছু চলচ্চিত্র রয়েছে, আপনারা জানেন জীবন থেকে নেওয়া, জহির রায়হানের একটি চলচ্চিত্র রয়েছে জীবন থেকে নেওয়া, আপনারা ইউটিউবে এই ভিডিওটি অবশ্যই দেখতে পাবেন। সেই জীবন থেকে নেয়ায় আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনসাইট পেতে পারবেন, ঠিক আছে। তো আমরা এই বই থেকে বেশ কয়েকটা পয়েন্ট একটু আলোচনা করার চেষ্টা করি। এই যে দেখুন, এই যে ডিসেম্বর মাসে, ঠিক আছে, এই যে 14ই ডিসেম্বরে কিন্তু সেই যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সেটা হয়, এবং এই যে কারণে এই 14ই ডিসেম্বরকে আমাদের বলা হয় বুদ্ধিজীবী দিবস, ঠিক আছে। ঠিক তেমনিভাবে আর আমাদেরকে একটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই 14ই ডিসেম্বরের পরে যখন 15ই ডিসেম্বর বুধবার আসে, সেই বুধবারে এখানেকার যে এই যে বিখ্যাত যে বুদ্ধিজীবীরা যারা রয়েছেন, ঠিক আছে, তাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু আইডিয়া পাওয়া যায়। এই যে এখানে দেখুন 18 তারিখে গিয়ে এই সুফিয়া কামাল জানতে পারেন, তিনি কিন্তু অনেক বয়স, সে সময় তার অনেক বয়স ছিল, তিনি জানতে পারেন যে এই যে দেখুন মুনির চৌধুরী, নাট্যকার মুনির চৌধুরী, তার কিন্তু অনেক রচনা রয়েছে ভাষা আন্দোলন ভিত্তিক। আপনারা জানেন যে তার নাটক রয়েছে, ঠিক আছে, মুখরা রমণী বশীকরণ, কবর খুবই বিখ্যাত একটি নাটক। কবর নাটকটি ভাষা আন্দোলনের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত, এবং এই নাটকটিতে মুনির চৌধুরী শহীদ বুদ্ধিজীবী, তিনি যে জিনিসটি দেখিয়েছেন সেটা হচ্ছে যে সেই ভাষা আন্দোলনের সময় প্রচুর পরিমাণ মানুষ শহীদ হয়েছিল, কিন্তু তাদের লাশগুলো আর খুঁজে পাওয়া যায়নি, ঠিক আছে। তারপরে এই যে এখানে মোফাজ্জল হায়দার চৌধুরী ছিলেন, মোফাজ্জল হায়দার চৌধুরী যিনি ছিলেন, তিনি অত্যন্ত মেধাবী একজন শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন সেই সময়কার। ডাক্তার রাব্বি, ফজলে রাব্বি, তিনি হৃদরোগ বিশেষজ্ঞ ছিলেন। এই ফজলে রাব্বি, ডাক্তার ফজলে রাব্বির নামে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে একটি হল রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। এই ডাক্তার রাব্বি অবদান আমাদের যে মুক্তিযুদ্ধ সেখানে অত্যন্ত বেশি ছিল, কারণ কি তিনি মুক্তিযুদ্ধের যে সমস্ত বুদ্ধিজীবীরা যারা ছিলেন, এবং শুধু তাই না, মুক্তিযুদ্ধের যে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিরা যারা ছিলেন তারা হচ্ছেন কারা, মুক্তিযোদ্ধারা। সেই সময় যে ঢাকায় যে গেরিলারা যারা অনেক অপারেশন পরিচালনা করেছে, এই যে দেশের ঢাকার সাধারণ মানুষদেরকে যে পাকিস্তানিরা গুলি করে হত্যা করছিল, গ্রেপ্তার করছিল, নির্যাতন করছিল, সেই সময় অনেক মুক্তিযোদ্ধা তাদের উপর আক্রমণ চালায়, পাল্টা আক্রমণ চালায়। সেই সময় অনেকে আহত হয়, অনেক মুক্তিযোদ্ধা আহত হয়। এই রাব্বি তাদেরকে সহায়তা করতেন, ডাক্তার ফজলে রাব্বি তাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সহায়তা করতেন, কিন্তু তিনি এই 14ই ডিসেম্বর তারিখে তাকে হত্যা করা হয় অত্যন্ত নির্মমভাবে। এবং ডক্টর আজাদ, তিনিও একজন ডাক্তার ছিলেন। এখানে বলা হয়েছে 240 জনের দেহ এখনো পাওয়া গিয়েছে, ঠিক আছে। এই যে প্রচুর পরিমাণ মানুষ, এবং এই যে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী মানুষদেরকে যে হত্যা করা হলো স্বাধীনতার আগ দিয়ে, এটার কারণেই হয়তো এই যে আজকে আমাদের দেশের যে দারিদ্র, আমাদের দেশের যে অভাব, ঠিক আছে, এদেশের মানুষের এখনও সেই ভাগ্য বদলাচ্ছে না যে ভাগ্যটা আগে ছিল। আপনারা জানেন সুলতানি আমলে, মুঘল আমলে সেই সময় বাংলাদেশের প্রচুর পরিমাণ সম্পদ ছিল, ঠিক আছে। সেই সম্পদগুলো পাচার হয়ে গিয়েছে, কিছু পাচার হয়ে গিয়েছে ইউরোপে, এবং সেই ইউরোপের লোকরাই এখন আমাদেরকে আবার বিভিন্নভাবে, যেহেতু তাদের মেডিকেল সিস্টেম তাদের আন্ডারে, ঠিক আছে, এই যে তথ্য প্রযুক্তির ব্যাপারটা আপনি চিন্তা করে দেখুন তাদের আন্ডারে, ঠিক আছে, সেই পাশ্চাত্যের দেশগুলো থেকেই কিন্তু আপনাদের যে যাবতীয় তথ্য আপনারা আজকে পাচ্ছেন সেগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। সো আপনাদেরকে আমি সচেতন করব যে এই যে দেশের জন্য যে এই সকল মানুষরা জীবন দিয়ে গিয়েছেন, এবং আপনারা, আমি জানি আপনাদের ভিতরে অনেক প্রতিভাবান মানুষ রয়েছেন, আপনাদের ভিতরে অনেকেই ভবিষ্যতে এই দেশকে আবার সেই জায়গায় নিয়ে যাবেন যে সময় সমগ্র ভারতবর্ষের সবচেয়ে ধনী এলাকা ছিল এই বাংলাদেশ, সবচেয়ে সুখী এলাকা ছিল এই বাংলাদেশ, সেই জায়গায় আপনারা নিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। এবং এই মানুষগুলোর যে মৃত্যু, এই যে নির্মম মৃত্যুকে, তারা দেশের মানুষকে ভালোবাসার কারণে যে নির্মম মৃত্যুকে তাদের বরণ করে নিতে হয়েছে, নিজের সংস্কৃতিকে, নিজের ভাষাকে ভালোবাসার কারণে যে তাদেরকে এই কষ্টটা স্বীকার করে নিতে হয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের বিদেহে আত্মার মাগফিরাত কামনা করে
এবং আপনাদের সবার ভালো কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আপনারা মুক্তিযুদ্ধ বিষয়ে খুব ভালো তথ্য রাখবেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক যত গ্রন্থ রয়েছে আপনারা জানেন, লেট দেয়ার বি লাইট জহির রায়হানের একটি কি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র, স্টপ জেনোসাইড মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র, ঠিক আছে। এবং সেই সময়কার যত সাহিত্যিক যারা রয়েছেন সেই সময়কার সাহিত্যগুলোকে আপনারা একটু খুব ভালোভাবে স্টাডি করবেন, সেগুলোকে পড়বেন, দেখবেন। এই যে আজকে আমি যে জিনিসটা দেখালাম এটা একটা ডায়েরি, 71-এর ডায়েরি কবি সুফিয়া কামালের। ঠিক তেমনিভাবে আপনারা 71-এর দিনগুলো পড়বেন, আপনারা 71 সালের অন্যান্য যে প্রামাণ্য বইগুলো রয়েছে সেগুলো পড়বেন, ঠিক আছে। এগুলো আপনাদেরকে আপনাদের জীবনের এবং এই দেশের মানুষের প্রতি ভালোবাসা বোধে উদ্বুদ্ধ করবে। শুধু তাই না, আপনাদেরকে ভালো একটি জব পেতেও খুবই খুবই সহায়তা করবে, ঠিক আছে। আমরা মুক্তিযুদ্ধ বিষয়ে আরও লেকচার দেব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি বিসিএস প্রিপারেশন আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে।